হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের জিকে লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের টপিক তোমরা জানো, প্রত্যেক দিন সকালে আমরা বলে দিই কবে কি ক্লাস নেব। 8:30 আমাদের ডেলি লাইভ ক্লাস। আজকের ক্লাস কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন, বহু প্রতীক্ষিত। তোমরা অনেকে বলেছিলে যে ভারতীয় সংবিধান নিয়ে আমরা কি করব, কোথা থেকে কিভাবে পড়ব। তাই আমরা সিলেক্টিভ এবং সাজেস্টিভ সাথে কোয়ালিটি কন্টেন্ট নিয়ে চলে এসেছি। ভারতীয় সংবিধানের প্রত্যেকটি টপিক আমরা ধীরে ধীরে ইতিহাস, ভূগোল, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এনভায়রনমেন্টের মতো, আমরা পলিটির মতো এটাও আলোচনা করব। আজকের টপিক সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং এই ক্লাসটি করলে, যারা সম্পূর্ণ ক্লাসটি করবে তাদেরকে বলে দিচ্ছি, তোমরা এখনই যে লাইভ ক্লাসটি প্রত্যেকের নিজস্ব নিজস্ব যে গ্রুপ আছে, প্রিপারেশন গ্রুপ, সেখানে শেয়ার করে দাও। সোশ্যাল মিডিয়ায় তোমাদের যে সমস্ত গ্রুপ আছে সেখানে তোমরা শেয়ার করে দাও। আমি ক্লাস শুরু করব এবং প্রত্যেকটির ইন ডিটেলস তোমাদেরকে আলোচনা করে দেবো, যাতে ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যায় এবং ভারতীয় সংবিধান খুব ইজি টপিক লাগে তোমাদের কাছে। সেটাই আমাদের পাওনা। তো আশা করবো তোমরা প্রত্যেকে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, প্রিপারেশন নিজস্ব গ্রুপ, অনেকেই তোমরা অ্যাড হয়ে থাকো সেখানে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমরা শেয়ার করে দাও। আমরা ক্লাস শুরু করব। তো নতুনদের জন্য বলে রাখি, এসএসসি এসএলএসটি যারা পিটির প্রিপারেশন নিচ্ছ, প্রিলিমিনারি টেস্ট, এছাড়াও টেট, প্রাইমারি, সিটেট, আপার সহ বিভিন্ন টেট পরীক্ষা, এছাড়াও এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, আপকামিং আসছে ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস, পিএসসি রেল সহ স্টেট এবং সেন্ট্রালের প্রত্যেকটি পরীক্ষার জন্য প্রিপারেশন ফ্রি অফ কস্ট আমাদের ইউটিউব চ্যানেল এখানে দেওয়া হয়। তার এবং বলে রাখি, আমরা চ্যাপ্টার ওয়াইজ টপিক কভার করছি। কেন এটা জেনে রাখবে যারা নতুন, তাদের জন্যই বলছি আমরা কেন টপিক কভার করছি, যাতে অল কম্পিটিটিভ এক্সামের জন্য এই ভিডিওটি তোমাদের কাছে মারাত্মক রূপে পরিগণিত হয়। অর্থাৎ এটি তোমাদের কাছে একটি অ্যাসেট হিসেবে পরিগণিত হবে। ঠিক আছে, এই ম্যাটেরিয়ালসটি তোমাদের খুব কাজে লাগবে। তো চলো, আশা করি প্রত্যেকে জয়েন হয়ে গেছো। আজকে লাইভ মক টেস্ট আমরা শুরু করছি। প্রত্যেকটি ডিসকাস করে দেবো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে যদি প্রশ্ন আসে তোমরা একটি করে কমন পাবেই, এটুকু বলতে পারি, যদি এই টপিক থেকে তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশন নাও। চলো, প্রথম কোশ্চেন। প্রত্যেকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ। শুরু করেছি। ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে? ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে? গণপরিষদ, সংসদ, রাষ্ট্রপতি, লোকসভা। গণপরিষদ, সংসদ, রাষ্ট্রপতি, লোকসভা, এই চারটির মাধ্যমে বা এই চারটির মধ্যে কোনটির দ্বারা গৃহীত হয়েছিল ভারতবর্ষের সংবিধান? এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে, তোমরা জেনে রাখো, গণপরিষদ। ঠিক আছে, গণপরিষদ রচিতই হয়েছিল ভারতের সংবিধান রচনা করার জন্য। গণপরিষদকে গঠন করা হয়েছিল। সেই কারণে আজকের আমাদের টপিক সংবিধান রচনা, ভারতীয় সংবিধান রচনার পটভূমি এবং গণপরিষদ। নেক্সট একের দাগে, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকটি কোশ্চেন ডিসকাস করে দেবো, কোনো সমস্যা হবে না। 2 নম্বরে, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? বোম্বাই, কলকাতা, লাহোর, নতুন দিল্লি। গণপরিষদের প্রথম যে অধিবেশন হয়েছিল, অর্থাৎ অধিবেশন অনেকগুলি হয়েছিল, এখান থেকে তোমরা এটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছ। সেই প্রথম যে অধিবেশন, সেটি কোথায়, কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এখানে বলে রাখি, অ্যান্সার হবে ডি, নতুন দিল্লি। যারা সকাল থেকেই প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে খুব ইজি হবে। এবং এটুকু বলে দিচ্ছি, তোমরা এখান থেকে যদি যে কোনো পরীক্ষায় যদি এই টপিক থেকে দেয়, অর্থাৎ জাতীয় মানে গণপরিষদ এবং ভারতীয় সংবিধানের পটভূমি, সেখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পাবেই যদি এই টপিক থেকে দেয়, এটুকু বলছি। তো ভালো করে প্রিপারেশন নাও নিজেরা। নতুন দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, মনে রাখবে, কনস্টিটিউশন হলে। নতুন দিল্লির যে কনস্টিটিউশন হল, সেই কনস্টিটিউশন হলে কিন্তু প্রথম অধিবেশন গণপরিষদে হয়েছিল। নেক্সট 3 নম্বরে, ভারতের গণপরিষদ গঠিত হয় কবে? আজকের টপিক যেহেতু গণপরিষদ এবং ভারতীয় সংবিধানের পটভূমি, তাই এই চ্যাপ্টারটি একেবারে জলভাত করে নিতে হবে প্রত্যেককে। ভারতের গণপরিষদ গঠিত হয় কবে? 1947-এর 9 জানুয়ারি, 1947-এর 11 ডিসেম্বর, 1946-এর 11 জানুয়ারি, 1946-এর 9 ডিসেম্বর। ভারতের গণপরিষদ গঠিত হয় কবে, অর্থাৎ কবে গঠন করা হয়? এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1946-এর 9 ডিসেম্বর।
এই দিনটি প্রত্যেকটি দিনের কিন্তু আলাদা আলাদা মানে মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, কিন্তু সেটি বলছি না, কারণ নেক্সটে আমরা এগুলো থেকে কোশ্চেন রেখেছি, সেখানে আমরা ডিসকাস করব। তাহলে মনে রাখবে, ভারতের গণপরিষদ গঠিত হয় 1946-এর 9ই ডিসেম্বর। নেক্সট 4 নম্বরে, গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? সহসভাপতি বলেছে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, এইচ.সি. মুখার্জি। এখানে তোমাদের একটু কনফিউশন আছে, আমি সেটা আগে ক্লিয়ার করে দিই। এখানে রাইট অ্যান্সার বলার আগে বলে দিই, এর সাথে কিন্তু আরেকটি নাম জড়িত। প্রথম দিকে একজন হয়েছিলেন এই 4 জনের মধ্যে, কিন্তু পরবর্তীকালে অন্য আরেকজন হয়েছিলেন। ঠিক আছে, ভিটি মনে রাখবে, ভিসি বা ভিটি বলা, ওনাকে ভিটি বলা হয়, উনি হয়েছিলেন। ঠিক আছে, কিন্তু আর তার সাথে তার আগে হয়েছিলেন এখানের একজন, সেটি হচ্ছে কিন্তু এইচ.সি. মুখার্জি। ঠিক আছে, হরেন্দ্র কুমার মুখার্জি, এইচ.সি. মুখার্জি গণপরিষদের সহ সভাপতি ছিলেন। এছাড়াও হয়েছিলেন ভিটি কৃষ্ণা। ঠিক আছে, আরও ফুল ফর্ম আছে, বা পুরো কথায় বলতে গেলে ভিটি কৃষ্ণামাচারি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দেখো, ভিটি কৃষ্ণামাচারি। খুব গুরুত্বপূর্ণ সহসভাপতিটা, মনে রাখবে, সহসভাপতি টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এইচ.সি. মুখার্জি এবং পরবর্তীকালে হয়েছিলেন কিন্তু ভিটি কৃষ্ণামাচারি গণপরিষদের সভাপতি ছিলেন বা হয়েছিলেন। নেক্সট, এখানে অপশন যেহেতু একটি আছে, তাই আমরা সেটিকেই সঠিক উত্তর ধরে নিচ্ছি। ভারতীয় সংবিধান রচনার জন্য সময় লেগেছিল কত? 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 10 মাস 23 দিন, 2 বছর 9 মাস 11 দিন, নাকি 2 বছর 11 মাস 10 দিন? ভারতীয় সংবিধান রচনার জন্য সময় লেগেছিল কত? সঠিক উত্তর কি হবে তোমরা লাইভে চটপট জানাও, দ্রুত জানাও। সকাল থেকে তোমরা প্রিপারেশন করার টাইম পেয়েছো। আমাদের চ্যানেলে বলে রাখি, যারা নতুন, আমরা কিন্তু সকালে আমাদের আলোচনা করে দিই গ্রুপে আজকের টপিক, তারপর তোমরা প্রিপারেশন নাও, সেখান থেকে আমরা ক্লিয়ার করে দিই। এর ফলে কী হয়, রিভাইজও হয়ে যায়, মক টেস্ট হয়ে যায়, প্লাস প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ এবং প্রস্তুতি খুব সুদৃঢ় হয়। এখানে রাইট অ্যান্সার বলে দিচ্ছি, 2 বছর 11 মাস 18 দিন। এটাকে কিন্তু বলা হয় প্রায় 3 বছর। অনেক জায়গায় অপশানে তোমরা দেখে রাখবে, ওই জন্য হয়তো তোমাদের কনফিউশন হচ্ছে অ্যান্সারটি করার জন্য। প্রায় 3 বছর, যেহেতু 2 বছর 11 মাস, অর্থাৎ প্রায় 3 বছরের কাছাকাছি 18 দিন ভারতীয় সংবিধান রচনার জন্য সময় লেগেছিল। অনেক জায়গায় অপশান থাকে প্রায় 3 বছর, সেটি হবে রাইট অ্যান্সার। আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হচ্ছে। নেক্সট, গণপরিষদে মোট কটি অধিবেশন অনুষ্ঠিত হয়? গণপরিষদের মোট কটি অধিবেশন অনুষ্ঠিত হয়? 9টি, 11টি, 13টি, 10টি? কটি অধিবেশন অনুষ্ঠিত হয় গণপরিষদে? কি হবে, দ্রুত জানো তোমরা। গণপরিষদে কিন্তু মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। মনে রাখবে, 11টি অধিবেশন কিসে অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদে। খুব গুরুত্বপূর্ণ এবং মোস্ট রিপিটেড কোশ্চেন। এখান থেকে আমি বলে দিই, খুব বেশি কঠিন কোশ্চেন আসবে না, কিন্তু যেটুকু করে রাখতে হবে সেই রকম কঠিন আমি দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ তোমরা সহজও পাচ্ছ, প্লাস ওখান থেকে যে কী মানে কঠিন এলে কেমন হতে পারে সেটি তোমাদের আমি উল্লেখ করে দিয়েছি, যাতে তোমরা বুঝতে কোনো অসুবিধা না হয়। নেক্সট, ভারতীয় সংবিধান গৃহীত হয় কখন? আবারও বলছি, প্রশ্নটাকে ভালো করে পড়ো। গৃহীত বলেছে, নট কার্যকরী। গৃহীত 1950 সালে 26শে জানুয়ারি, 1949 সালে 26শে জানুয়ারি, 1949 সালে 26শে নভেম্বর, 1949 সালের 31শে ডিসেম্বর। ঠিক আছে, অর্থাৎ 1950 হবে নাকি 1949 হবে, এবং তারিখটা কি হবে, কবে গৃহীত হয়, কার্যকরী বলেনি কিন্তু। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়। তাহলে 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। নেক্সট, কার্যকরী বললে তখন অন্য হয়ে যাবে, আমরা অপশানে সেটি রেখেছি। বললাম না, খুব সহজ কোশ্চেন আসে কিন্তু একটু ঘুরিয়ে আসে বলে অসুবিধা মনে হয়। নেক্সট, 8 নম্বরে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? না বলেছে মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, কে এম মুন্সি, জি বি কৃপালিনী। খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নটা এইভাবে দিতে পারে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না? আবার এটাও দিতে পারে, কে গণপরিষদের সদস্য ছিলেন না। ছিলেন কে কে সেটা তো থাকবেই, সভাপতি, সহসভাপতি, ঠিক আছে, চেয়ারম্যান, খসড়া কমিটি ইত্যাদি বিভিন্ন রকম
কমিটির নাম থাকবে, কিন্তু এখানে ছিলেন না বলেছে। রাইট অ্যান্সার হয়ে যাবে হ্যাঁ মহাত্মা গান্ধী। এ ইজ দ্য রাইট অ্যান্সার। মহাত্মা গান্ধী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও উনি কিন্তু সদস্য ছিলেন না, বা দক্ষ হওয়া সত্ত্বেও গণপরিষদের সদস্য ছিলেন না। বাকি পল্লবভাই প্যাটেল, কে এম মুন্সি, জিবি কৃপালনি তাহলে সদস্য ছিলেন। এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। 9 নম্বরে, গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করে? আবারও বলছি, জাতীয় প্রস্তাব নয় কিন্তু, জাতীয় পতাকা গ্রহণ করে। 1947-এর 19শে জুলাই, 1947-এর 21শে জুলাই, 1947-এর 23শে জুলাই, আর 1947-এর 22শে জুলাই। অর্থাৎ এটুকু বুঝতে পারছো 1947-এর জুলাই মাস, শুধু ডেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে যাতে তোমাদের কনফিউজ ক্রিয়েট করতে পারি। কিন্তু তোমাদেরকে সঠিক উত্তরটা ঠিকঠাক বুঝে নিতে হবে। গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করে? সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে 1947-এর 22শে জুলাই। মনে রাখবে, কোশ্চেনটা এরকমই থাকে, একটু ঘুরিয়ে দেয়। এখানে গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে, ভারত শব্দটা শুধু জুড়ে দেয়, খুব বেশি এখানে চেঞ্জ করে না। তাই অ্যান্সার কিন্তু 1947-এর 22শে জুলাই। খুব সহজ এবং রিপিটেড হবে। এই জাতীয় প্রশ্ন কিন্তু বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে রিপিটেড হয়, ঠিক আছে, এবং অন্যান্য ক্ষেত্রেও হয়, একটু শুধু ঘুরিয়ে দেয়। নেক্সট, কোন সংগঠন, এটা খুব গুরুত্বপূর্ণ বা অনেকে এটি ভুল করে, এটা একদম পুরো তোমাদের ক্লিয়ার করে দেবো। এখানে বলে রাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আজকের টপিকের এটাই যারা বুঝতে পারবে এখান থেকে 4টে থেকে 5টি কোশ্চেন নিজেরাই অ্যান্সার করতে পারবে। আজকে তোমাদের কনফিউজ এখানে ক্লিয়ার করে দেবো, অনেক জায়গাতেই তোমরা কনফিউজ হয়ে যাও। দেখো, কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? প্রথমত এটি আছে, আরেকটি আছে, এই দুটো কোশ্চেন আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। এটি অতটা গুরুত্বপূর্ণ নয়, শুধু জেনে রাখতে হবে। কোন সংগঠন বলেছে, অর্থাৎ দল, সর্বপ্রথম সবার প্রথমে ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানিয়েছিল? অর্থাৎ কোন দল এটি গণপরিষদ গঠনের দাবি সর্বপ্রথম জানায়, দাবি তোলে? ভারতের জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, স্বরাজ পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে স্বরাজ পার্টি। মনে রাখবে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইগুলি নয়, এগুলি কিন্তু ছিল, কিন্তু স্বরাজ পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ছিল না। এটা পরে আমি নেক্সট কোশ্চেন আসবো। এই মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নিয়ে তোমাদের কনফিউশন আমি দূর করে দেবো আজকে, যে কোনটি সঠিক উত্তর হবে। এই কোশ্চেনটি আমি রেখেছি, ওটি আসতে পারে। নেক্সট 11 নম্বরে, কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? 9 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1948, 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1949। কোনটি হবে সঠিক উত্তর? এখানে আমরা জানতে পারছি যে 9টা হবে, 9 ডিসেম্বর তারিখটা ঠিক আছে, সালটা কত? প্রথম সভা কি হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 1946-এ 9 ডিসেম্বর। এখানে আমি একটু ব্যাখ্যা করে দিই, তাহলে এই টপিকটা খুব বুঝতে সুবিধা হবে। এখানে গণপরিষদের কতগুলি অধিবেশন বা কতগুলি সভা হয় তোমরা একটু আগেই জেনেছো, 11টি। খুব ভালো করে দেখে নাও, ডিসকাস করে দিচ্ছি। তাহলে গণপরিষদের মোট সভা কত ছিল বা অধিবেশন ছিল? 11টি। তার মধ্যে প্রথম সভা কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946-এ প্রথম সভা হয়েছিল। কতদিন চলেছিল? 9 ডিসেম্বর 1946 থেকে 23শে ডিসেম্বর 1946 চলেছিল। টানা পরপর কয়েকদিন চলেছিল। তাহলে 9 তারিখ থেকে 1946-এর ডিসেম্বরের 9 তারিখ থেকে 1946-এর ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত গণপরিষদের প্রথম সভাটি চলেছিল। এটা মাথায় রাখবে। তাহলে আমরা কি এখান থেকে শিখলাম? মোট সভা ছিল 11টি, প্রথম সভা হয় 9 ডিসেম্বর 1946। প্রশ্ন যদি বলে যে প্রথম সভা কতদিন পর্যন্ত চলেছিল, 23শে ডিসেম্বর 1946। নো ডাউট, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি ক্লিয়ার করে দেবো। নেক্সট কোশ্চেন এইভাবেই ঘুরিয়ে আসবে, যেগুলো মুখে বলছি সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে আর কেউ তোমাদের ঠকাতে পারবে না কোশ্চেনের মাধ্যমে। নেক্সট 12 নম্বরে, নিচের কোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ? ক্যাবিনেট মিশন 1946, ভারতীয় স্বাধীনতা আইন 1947, ভারত শাসন আইন 1935, উপরের কোনোটিই নয়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি, যারা বিগত দিনের পরীক্ষা ঘেঁটেছো তারা বুঝতে পারবে। বলছে নিচের কোনটির ফলশ্রুতি হিসাবে গঠিত হয়েছিল গণপরিষদ? এখানে রাইট অ্যান্সার হবে ক্যাবিনেট মিশন। এখানে অপশনগুলো থেকে আমরা কি শিখতে পাচ্ছি? তাহলে ক্যাবিনেট মিশন পরিকল্পনা কত সালে নেওয়া হয়? 1946-এ। এছাড়াও ভারতের স্বাধীনতা আইন কত হয়? 1947-এ। আর ভারত শাসন আইন কবে হয়? 1935-এ। এইগুলোও কিন্তু আমাদের দেখে রাখতে হবে। অ্যান্সার হবে এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি এইগুলো দেখে রাখো।
এগুলো একটু হাইলাইট করে নাও। 1947-এ ভারতের স্বাধীনতা আইন, 1935-এ ভারত শাসন আইন, এই দুটো শুধু একটু মনে রাখার চেষ্টা করা, নিচে তো উপরের কোনোটিই নয়, এইগুলো একটু দেখে রাখতে হয়। নেক্সট, বা খাতা কলমে লিখে রাখতে হয়। নেক্সট, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? মোস্ট রিপিটেড, খুব ইজি। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? মহাত্মা গান্ধী, বি.এন. রাও, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মহাত্মা গান্ধী সদস্যই ছিলেন না, প্রথমে বাদ দাও। বি.এন. রাও ছিলেন, এখানে আচ্ছা আমি বলছি না, এটি দিয়ে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, বহুবার পরীক্ষা এসেছে, তাই এটা আমি বলছি না, এটি হবে না, শুধু একটু জেনে রাখো। তারপর পড়ে রইল সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদের থেকে সিনিয়র ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অর্থাৎ প্রবীণ ছিলেন, তাই রাইট অ্যান্সার হবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? 14 নম্বরে, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, বি.এন. রাও। এটা বাচ্চা ছেলেরাও মোটামুটি জানে, ক্লাস 8-9-এর, এটা আশা করবো প্রত্যেকে জানো। এটা হবে বি.আর. আম্বেদকর, কারণ ওনাকে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত করা হয়েছিল। ড্রাফটিং কমিটিতে যে 7 জন সদস্য ছিল মোট, যেরকম বি.আর. আম্বেদকরকে নিয়ে, তাই বি.আর. আম্বেদকর, ওটা পরের কোশ্চেন, পরে আমরা ডিসকাস করব খসড়া কমিটি নিয়ে। এটা আজকের টপিক হচ্ছে গণপরিষদ এবং ভারতীয় সংবিধানের পটভূমি, তোমরা প্রথমেই দেখেছো। তাই ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয় বি.আর. আম্বেদকরকে। নেক্সট কোশ্চেন, আমি অন্য অপশনগুলো বলে দিতে পারতাম, কিন্তু সেগুলো থেকে আমি অনেক প্রশ্ন রেখেছি, এখন বলে দিলে তখন খুব অসুবিধা হবে। ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? খুব গুরুত্বপূর্ণ, গ্রুপ ডি, গ্রুপ সি এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে ভারতীয় সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? 26শে জানুয়ারি 1952, 26শে জানুয়ারি 1953, 26শে জানুয়ারি 1951, 26শে জানুয়ারি 1950। অর্থাৎ 26শে জানুয়ারি, এটুকু কনফার্ম, মানে সালটা বলো। ঘোষণা করা হয় কবে? এখানে তোমরা অনেকেই জানো সঠিক উত্তর, যারা রেগুলার আমাদের ক্লাস করছো লাইভ মক টেস্ট, তারা প্রত্যেকে আশা করো সঠিক উত্তর দেবে, কারণ তোমরা সারাদিন পড়ার টাইম পাও। আমরা সকালেই বলে দিই যে আমরা 8:30-এ লাইভ মক টেস্ট, তোমরা আগে থেকে প্রিপারেশন নাও এই টপিকের উপরে। রাইট অ্যান্সার ডি, 26শে জানুয়ারি 1950। এই দিনে বা এই তারিখে ভারতের সংবিধান ঘোষণা করা হয়। আবারও বলি, ঘোষণা বলেছে, তোমরা এই বিষয়গুলো একটু দেখে রাখবে। ঘোষণা, কার্যকরী, গৃহীত, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এক নয়, একদিনে গ্রহণ করা হয়, অন্য দিন থেকে কার্যকরী করা হয়, এই বিষয়গুলো একটু দেখে রাখতে হবে। গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন কে? এটা অনেকবার পরীক্ষা এসেছে। গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন কে? মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, এম.এন. রায়, মৌলানা আবুল কালাম আজাদ। এখানে দ্রুত অ্যান্সার জানো তোমরা, আমি সঠিক উত্তর বলে দিচ্ছি, এখানে রাইট অ্যান্সার হবে এম.এন. রায়। তাহলে এম.এন. রায় গণপরিষদ গঠনের জন্য প্রথম দাবি করেন, বা গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন। এখানে এম.এন. রায়ের ফুল ফর্ম কি হবে? এখানে এম.এন. রায়ের ফুল ফর্ম কিন্তু হয়ে যাবে মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়, এম.এন. রয় থাকতে পারে, এম.এন. রায় থাকতে পারে, যেটি হবে মানবেন্দ্রনাথ রায়, মনে রাখবে। মানবেন্দ্রনাথ রায় প্রথম গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেন। নেক্সট, 17 নম্বরে, গণপরিষদগুলির সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? খুব গুরুত্বপূর্ণ, এটা বিসিএস লেভেলের কোশ্চেন, ডাব্লিউবিসিএস লেভেলের কোশ্চেন বা ডাব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে আসতে পারে। বলেছে গণপরিষদগুলির সম্পর্কে নিম্নলিখিত যে তথ্যগুলি দেওয়া হয়েছে 4টি, তার মধ্যে কোনটি সঠিক নয়? একটু ভালো করে পড়ো, এখান থেকে 4টি অপশানে 4টি উত্তর পেয়ে যাবে, এই ধরনের কোশ্চেনে কেউ ঠকাতে পারবে না। বলেছে গণপরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান ছিলেন সচ্চিদানন্দ সিনহা, রাইট। তাহলে আমরা এখানে কি শিখে গেলাম? গণপরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। পরে এটা কোশ্চেনে দিয়েছি, তোমরা অ্যান্সারটা সঠিক করবে। বি, গণপরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে, এটাও সঠিক। সেই কারণ সংবিধান গঠন করা হবে বলে সর্বসম্মতিক্রমে, সেই কারণেই তো গণপরিষদ গঠন করা হয়েছিল, তাই এটি সঠিক। নেক্সট, সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল। আর নেক্সট তলায় কি বলেছে? ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট 13টি কমিটি গঠিত হয়েছিল, এটি সঠিক। এটি ভুল, সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল না, এইভাবে ভোটাধিকার গঠিত হয়নি, গণপরিষদ গঠিত হয়নি। আর এখানে তলারটাই আমরা কি শিখে নিলাম? যে গণপরিষদের মোট 13টি কমিটি গঠিত হয়েছিল ভারতীয় সংবিধান রচনার জন্য।
এটি পরে কোশ্চেন আছে উপরের আর নিচে, তোমরা সঠিক উত্তর দেবে। তাহলে কোনটি নয় বলেছে, যেহেতু সি হবে আমাদের রাইট অ্যান্সার। 18 নম্বরে, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? প্রাথমিক সদস্য সংখ্যা 372, 375, 380, 389। এখানে রাইট অ্যান্সার হবে 389। বোঝা গেছে? 389 এটা প্রাথমিক সদস্য সংখ্যা, প্রথম দিকে একেবারে, সেই কারণে 389 হবে আমাদের রাইট অ্যান্সার। 19 নম্বরে, ভারতবর্ষের সংবিধান, এটা তো তোমরা জানো, বহু পরীক্ষায় জিকেতে বহুবার আসে। ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান। কোনটি হবে? এটি আমরা সবাই জানি, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ঠিক আছে, এটি তোমরা প্রত্যেকে রাইট অ্যান্সার জানো 19-এরটা। নেক্সট আমরা চলে যাব 20 নম্বরে, গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন কে? এর আগে আমরা প্রশ্নের মাধ্যমে কথায় কথায় গল্প ছলে বুঝে নিয়েছি। জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, বি এন রাও, রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন কি বলেছে? স্থায়ী সভাপতি। তাহলে সভাপতি দুটি হয়, একটি পার্মানেন্ট, একটি নন পার্মানেন্ট, অর্থাৎ স্থায়ী আর অস্থায়ী। তো এখানে স্থায়ী চেয়ারম্যান কে বলেছে? স্থায়ী সভাপতি রূপে কে নির্বাচিত হন? অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। আর অস্থায়ী নির্বাচিত কি হন? ওরা নেক্সট কোশ্চেন আছে, তোমরা অ্যান্সার করবে। ঠিক আছে, তাহলে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন কে? রাজেন্দ্র প্রসাদ। এখানে জেনে রাখবে, গণপরিষদের যে সেকেন্ড অধিবেশন চলছিল, সেই অধিবেশনের সময় কিন্তু রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন। তাহলে কোন অধিবেশনের সময়? সেকেন্ড অধিবেশন, দ্বিতীয় অধিবেশনের সময় গণপরিষদের। এই টপিকগুলো মানে হিন্টসগুলো যে দিয়ে রাখছি, এগুলো কাজে লাগে, এই জন্য খাতা কলমে লিখে রাখতে হয়। কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? খুব গুরুত্বপূর্ণ, আমি এর ইংরাজিটাও বলে দিচ্ছি। এটি হবে অবজেক্টিভ রেজলিউশন। ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাবনা বা প্রস্তাব। ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন। কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু। এখানে রাইট আনসার কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি, জওহরলাল নেহেরু। তাহলে জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্যে অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাবনাটি উত্থাপন করেন। তোমরা লাস্টে কতগুলি, ঠিক আছে, 30টি কোশ্চেনের মধ্যে কে কত পাচ্ছ, 15, 16, 17, 20, যেই যা পাবে তোমরা অ্যান্সারে কমেন্টে জানাবে একদম লাস্টে। ঠিক আছে, এটা মক টেস্ট হচ্ছে, যেহেতু তোমাদের প্রিপারেশন কতটা তোমরা বুঝতে পারবে। নেক্সট, আজকে একটু টাইম নিয়ে পড়াচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। এটা খুব ভাইটাল টপিক, কিন্তু একেবারে ইজির মতো পড়াচ্ছি, দেখো খুব ইজি প্রসেসে। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? একটু আগে স্থায়ী পেয়েছি, সচ্চিদানন্দ সিনহা, বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, নাকি রাজেন্দ্র প্রসাদ। প্রথমেই এইভাবে চেক করে নেবে যে রাজেন্দ্র প্রসাদ হবে না, কারণ উনি ছিলেন স্থায়ী, এটি হবে না। মৌলানা আবুল কালাম আজাদ ইনি সদস্য ছিলেন, বল্লভভাই প্যাটেল উনি সদস্য ছিলেন, কিন্তু সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন গণপরিষদের সচ্চিদানন্দ সিনহা। এখানে আমরা ব্যাখ্যা করে দিই, মানে গণপরিষদের অস্থায়ী সভাপতি, এখান থেকে 4টে প্রশ্ন হয়, বিভিন্ন পরীক্ষায় আসে, ভালো করে শুনে নাও। ভারত গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। আর দ্বিতীয় কি প্রশ্ন আসতে পারে? ভারতবর্ষের প্রথম সভাপতি কে ছিলেন? এটি হবে কিন্তু সচ্চিদানন্দ সিনহা, যেহেতু প্রথম সভাপতি। যদি বলে যে প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন, সেটিও হবে সচ্চিদানন্দ সিনহা। মোট কথা, আমি স্থায়ী অস্থায়ী দেখবো না, যখন প্রশ্নে থাকবে প্রথম, তখন স্থায়ী অস্থায়ী থাকবে না। তাহলে সচ্চিদানন্দ সিনহা উনি প্রথম, অর্থাৎ প্রথম অধিবেশনের সময় উনি সভাপতি হয়েছিলেন। উনি ছিলেন আর কি, একটু আগে আমরা জেনেছি, উনি ছিলেন প্রবীণতম, গণপরিষদের সব থেকে প্রবীণতম সদস্য। তাহলে সচ্চিদানন্দ সিনহার বিশেষণ কি? উনি গণপরিষদের প্রবীণতম সদস্য, উনি অস্থায়ী সভাপতি এবং কার্যকরী প্রথম সভাপতি এবং গণপরিষদের প্রথম সভাপতি। এই 4টে হচ্ছে ওনার অ্যাডজেক্টিভ, একটু দেখে রাখতে হয়। নেক্সট 23 নম্বরে, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? 13টি, 9টি, 17টি, 7টি। একটু আগে আমরা পেয়েছি 11টি অধিবেশন হয়। এখানে তোমরা জেনে রাখো কমিটি কতগুলি আমরা আলোচনা করেছি, অপশনেই ছিল, এই যে আমরা বললাম একটু পরেই অপশন আসবে, কোনটি নয় সেটি। 13টি কমিটি গঠন করা হয় ভারতবর্ষের সংবিধান রচনার জন্য। গণপরিষদে 13টি কমিটি গঠন করা হয় এবং 11টি মোট অধিবেশন হয়। এই দুটো অনেকে কনফিউজ করে, 11টি তোমরা জানবে অধিবেশন আর 13টি কমিটি। নেক্সট, একটি প্রশ্নের মধ্যেই অনেক উত্তর লুকিয়ে থাকে অপশনে। 1946 সালের 11ই ডিসেম্বর
কে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? 9ই ডিসেম্বর আমরা একটু আগে আলোচনা করেছি ফার্স্ট অধিবেশন হয়, আর 11ই ডিসেম্বর মানে নিশ্চয়ই তারপরে সেকেন্ড। আর একটু আগে আমরা আলোচনা করেছি যে 2 ডিসেম্বর কিন্তু রাজেন্দ্র প্রসাদ স্থায়ী হিসাবে নির্বাচিত হন। তাহলে 1946 সালের 11ই ডিসেম্বর আমরা কি শিখলাম? রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি হিসেবে, অর্থাৎ এখানে মনে রাখবে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদ সভাপতি নির্বাচিত হন। তাহলে ওখানে 4টে আমরা বিশেষণ পেয়েছি সচ্চিদানন্দ সিনহা, ওখানে রাজেন্দ্র প্রসাদের 4টে পেলাম। কি পেলাম? উনি 11ই ডিসেম্বর 1946 গণপরিষদের সভাপতি নির্বাচিত হন। উনি কিন্তু একেবারে স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন, ঠিক আছে? এবং কখন হন? সেকেন্ড অধিবেশন যখন চলছে তখন। তারিখটা কত? 11ই ডিসেম্বর 1946, আর 9ই ডিসেম্বর 1946 হচ্ছে প্রথম অধিবেশন বসেছিল। নেক্সট, গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? এটা বলবো না, এটা তোমরা দ্রুত অ্যান্সার জানো। ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু। এখানে আমি একবারে সরাসরি অ্যান্সার বলে দেবো, বারবার বলে দিলাম। প্রথম কার্যনির্বাহী সভাপতি, স্থায়ী অস্থায়ী দেখার দরকার নেই, কে প্রথম ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। উনি অস্থায়ী ছিলেন, এটা ঠিক কথা। উনি প্রবীণতম ছিলেন, ঠিক কথা। উনি প্রথম কার্যনির্বাহী সভাপতি ছিলেন, এটাও ঠিক কথা। কিন্তু আমার এখানে যেটা জানতে চেয়েছি আমি সেটা বুঝে নেব। এটা রাজেন্দ্র প্রসাদ তো স্থায়ী, সেকেন্ড অধিবেশনের সময় 11ই ডিসেম্বর 1946 নির্বাচিত হন এবং স্থায়ী হিসেবে নির্বাচিত হন। আর বি.আর. আম্বেদকর সদস্য, জওহরলাল নেহেরু নয়। নেক্সট, 26 নম্বরে, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনের অংশগ্রহণ করেনি? আজকের টপিকের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনফিউশনাল কোশ্চেন। এটা তোমাদের আজকেই আমার ক্লাসে তোমরা কভার করে নাও, ক্লিয়ার করে নাও, আর কোনোদিন সমস্যা হবে না। এখানে বলে দিই, আগে প্রথমে অ্যান্সারটি বলে দিচ্ছি। অ্যান্সার হবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনের অংশগ্রহণ করেননি? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অংশগ্রহণ করেনি। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার মুসলিম লীগও তো অংশগ্রহণ করেনি। না, মুসলিম লীগ অংশগ্রহণ করেছিল, প্রথমে করেছিল প্রথম অধিবেশনের দিকে। তারপরে কিন্তু তারা দ্বিতীয় অধিবেশনের পরবর্তীকালে দ্বিতীয় অধিবেশনের পর থেকে তারা কিন্তু সদস্যপদ ত্যাগ করে, অর্থাৎ মানে ছেড়ে দেয়, সেখান থেকে সরে আসে। তাই তখন সদস্য সংখ্যা 389 থেকে কমে যায়, কমে গিয়ে অনেকটা কম হয়ে যায়। কত হয়ে যায় পরে আমরা নেক্সট কোশ্চেনে জানবো। তাহলে মনে রাখবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি। মুসলিম লীগ প্রথমে করেছিল, তারপরে ছেড়েছিল, ঠিক আছে? নেক্সট, 27 নম্বরে, মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? সেম কোশ্চেন যেটি বলেছি সেটি। 299, 329, 331, 359। আমরা সবাই জানি 389 জন প্রাথমিক সদস্য ছিলেন মোট। তারপর সেখান থেকে মুসলিম লীগের সদস্যরা প্রথম অধিবেশনের পর সদস্যপদ প্রত্যাহার করে নিলেন, ঠিক আছে? সেখান থেকে কতজন ছিলেন মাইনাস করে নিলেই হবে মুসলিম লীগের সদস্যগণ কত ছিলেন। তাহলে তখন তার সেখানটা মাইনাস করে নিয়ে কি হবে? 299। এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? মুসলিম লীগের সদস্যপদ 389 থেকে পদত্যাগ করে নিলেন, তাই কমে এসে কত দাঁড়ালো? 299। এটা মাথায় রাখবে। তাহলে মুসলিম লীগের সদস্যপদ প্রত্যাহার করার পর 299 সদস্য সংখ্যা হয়ে গেছিল গণপরিষদের। নেক্সট কোশ্চেন, 28 নম্বরে, গণপরিষদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কবে? 1950-এর 26শে সেপ্টেম্বর, 1947-এর 26শে নভেম্বর, 1950-এর 24শে জানুয়ারি, 1950-এর 26শে ডিসেম্বর। কবে শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? এখানে আমরা ক্লিয়ার করে নিই, আরেকবার রিভাইজ করে নিচ্ছি। 9ই ডিসেম্বর 1946-এ প্রথম অধিবেশন হয়। 1946-এ 9ই ডিসেম্বর প্রথম অধিবেশন হয়। 11 ডিসেম্বর 1946-এ দ্বিতীয় অধিবেশন হয়। আর শেষ অধিবেশন হয়, প্রথম অধিবেশন কতদিন চলেছিল? 23শে ডিসেম্বর 1946 অবধি। আর 9 তারিখের পরেই, দুদিন পরেই কিন্তু দ্বিতীয় অধিবেশন অলরেডি বসে গেছিল। কিন্তু প্রথম অধিবেশন চলেছিল টানা প্রথম থেকে 9 তারিখ থেকে 23 তারিখ অবধি। আর সেকেন্ডটা চালু হয়েছিল 11 তারিখ, বসেছিল আর কি। সেকেন্ড অধিবেশন বসে 11 তারিখে। আর এখানে বলেছে শেষ কটি অধিবেশন হয় আমরা জেনেছি, আমরা জেনে নিয়েছি অলরেডি 13টি কমিটি আর 11টি অধিবেশন আর 13টি কমিটি। তাহলে 11টি অধিবেশন বলতে 11 নম্বর শেষ অধিবেশন কবে বসেছিল? অ্যান্সার কি হবে এখানে? রাইট অ্যান্সার, সঠিক উত্তর কিন্তু 1950-এর 24শে জানুয়ারি। সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1950-এর 24শে জানুয়ারি। অর্থাৎ আমরা কি শিখলাম? শেষ অধিবেশন গণপরিষদে কবে হয়? 1950-এর 24শে জানুয়ারি। আর প্রথম 9 ডিসেম্বর, দ্বিতীয় 11 ডিসেম্বর। প্রথম চলেছিল 11 থেকে 23 তারিখ পর্যন্ত, শেষ অধিবেশন হয় 1950 সালের 24শে জানুয়ারি। অর্থাৎ প্রথম দ্বিতীয় প্রথম কতদিন চলেছিল, শেষ। একটি টপিক আমরা বারবার পড়ে নিচ্ছি কারণ এগুলো ভাইটাল। নেক্সট,
29 সংবিধান রচনার কাজ কবে শুরু হয়? 1946 11 ডিসেম্বর, 1946 9 ডিসেম্বর, 1946 22 ডিসেম্বর, 1946 23 ডিসেম্বর। সংবিধান রচনার কাজ শুরু হয় কবে? 1946 সাল, সেটা তো আমরা কনফার্ম, কমন আছে। তাহলে শুরু হয় কবে? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু খুব ইজি। এখানে একটি ট্রিক্স বলে দেবো, সেই ট্রিক্স অনুযায়ী তোমরা চলবে। এখানে হবে 1946-এর 9 ডিসেম্বর। তাহলে বারবার আমি কেন এই ডেটটা হাইলাইট করছিলাম? এই ডেটটা কি? সংবিধান রচনার কাজ শুরু হয় 1946-এর 9 ডিসেম্বর। আর কি ফার্স্ট অধিবেশন বসেছিল, প্রথম অধিবেশন বসেছিল 1946-এর 9 ডিসেম্বর গণপরিষদের। চলেছিল কত? 23 তারিখ পর্যন্ত। তাহলে যেদিন মনে রাখবে, খুব ট্রিক্স, 1946-এর 9 ডিসেম্বর প্রথম অধিবেশন বসে, আর যেই দিনই প্রথম অধিবেশন বসে সেই দিনই সংবিধান রচনার কাজ শুরু হয়। তাই 1946-এর 9 ডিসেম্বর প্রথম অধিবেশনও বসে, আবার সংবিধান রচনার কাজও শুরু হয়। ঠিক আছে, এইভাবে ট্রিক্সের সাহায্যে মনে রাখতে হবে। নেক্সট, গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল? খুব ইজি, খুব ভালো কোশ্চেন। ঘোড়া, হাতি, সিংহ, বাঘ। ঠিক আছে, তোমরা এইভাবে ম্যাপটা কিন্তু দেখে নাও, এইভাবে ম্যাপটা কিন্তু ছিল। ঠিক আছে, এবার এইখান থেকে এইবার এরকম ম্যাপ থাকবে, আর এইখানটা দেখবে হাতির সুর এবং হাতির মুখটা বসে আছে। তাই রাইট অ্যান্সার হবে কিন্তু হাতি। গণপরিষদের প্রতীক চিহ্ন এরকম ম্যাপ আছে দেখবে গণপরিষদের প্রতীকে, আর এই মাঝখানটা হচ্ছে তোমার মানে হাতির চিহ্নটা আছে, মুখটা তোমরা দেখতে পারো ইন্টারনেটে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে হাতি। গণপরিষদের প্রতীক চিহ্ন হাতি। প্রশ্নটা আসে কিন্তু। নেক্সট অ্যান্ড লাস্ট, এইচটি। এইগুলো করলে তোমরা মানে আজকের টপিকের যদি পরীক্ষায় আসে, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। হোম টাস্ক, তোমরা প্রত্যেকে যারা লাইভে আছো, এখনই বলছি, তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দাও। প্রত্যেকে একটি করে লাইক করে দাও। এই কোয়ালিটি কন্টেন্ট তোমরা এখান থেকে পড়লে কমন পেতে পারো, সেই কারণেই বলছি একটি করে লাইক করে দাও এবং কমেন্ট করে দাও কে কত পেয়েছো। 31টা হোম টাস্ক, এটি তোমরা অ্যান্সার এইচটি বলে উল্লেখ করবে। ঠিক আছে, এইচটি বলে উল্লেখ করবে, আর 30টি কোশ্চেনের মধ্যে তোমরা জানাও যে কে কত পেলে, 30-এর মধ্যে কে কত পেয়েছো। প্রত্যেকটি সঠিক উত্তর আমি নিশ্চয়ই বলে দিয়েছি, তোমরা জানো। তো 31-এর হোম টাস্ক তোমরা একটা ভিডিওর মেন কমেন্টে বলবে যারা লাইভে আছো, এবং লাইভের পরে যারা ক্লাস দেখছো তারা এইচটি সহ প্রত্যেকটি উত্তর ভিডিওর মেন কমেন্টেই জানাবে। নেক্সট কোশ্চেন, অর্থাৎ হোম টাস্ক, জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কত সালে? তার আগে এখানে বুঝে নাও, প্রশ্নের মধ্যে একটি উত্তর কিন্তু লুকিয়ে আছে। আমরা প্রশ্নটি পেয়েছিলাম, জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্যমূলক বা অবজেক্টিভ রেজলিউশন প্রস্তাবটি বা প্রস্তাবনাটি উত্থাপন করেছিলেন। একটু আগেই তোমরা সঠিক উত্তর এখানে দিয়েছিলে। তাহলে সেই তারিখটি জানতে চেয়েছে, কত সালে উনি যে দিয়েছিলেন অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব, সেটি কত সালে? 1947-এর 22 জানুয়ারি, 1947-এর 15 আগস্ট, 1949 সালের 26 জানুয়ারি, 1949 সালের 26 নভেম্বর। কোনটি সঠিক উত্তর হবে তোমরা জানো। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন হতে পারো। ঠিক আছে, সমস্ত ইউটিউব ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে। এবং যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, প্রত্যেক দিন 8টা 30-এ তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইভ মক টেস্ট দিতে পারবে। প্রত্যেকটি এডুকেশনাল আপডেট একদম খুব দ্রুততার সঙ্গে তোমাদের আপডেট দেওয়া হবে, সঠিক আপডেট। এবং বিভিন্ন ক্লাস, অন্যান্য টপিকেরও ক্লাস সকালের দিকেও কিন্তু মাঝে মাঝে আমরা দিই, তোমরা সেগুলোও পেতে পারো। এবং ডেইলি লাইভ ক্লাস তোমরা এখানে দেওয়ার সুযোগ পাচ্ছ। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ। একটি ভিডিও দেখলেই প্রত্যেকটি টপিক তোমাদের কভার হয়ে যাচ্ছে, কারণ আমরা এক এক দিনে এক একটি টপিক, একদিনে এক টপিক, এটি আমাদের কিন্তু মোরাল। একদিনে এক টপিক আমরা ক্লিয়ার করবই, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের চ্যানেলে যারা পুরাতন ক্যান্ডিডেট আছে তারা চেষ্টা করছে, এবং যারা নতুন তারাও চেষ্টা করো। তোমরা প্রত্যেকে লাইক করে দাও, কমেন্ট করো, এবং প্রত্যেকে বলে রাখি যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে প্রিপারেশন নাও, গ্রুপে অ্যাড হয়ে আছো, সেখানে তোমরা যেখানে অ্যাড হয়ে আছে সেখানে যুক্ত আছে, তোমরা প্রত্যেকে সেখানে শেয়ার করে দাও। একটি, দুটি, তিনটি, যে যা পারবে প্রত্যেকটি গ্রুপে শেয়ার করে দাও, তাহলে তোমাদের সাথে অন্যান্যরাও এখানে সুযোগ পাবে। তা আজকের ক্লাসে এটুকুই ছিল। তোমাদের কোনো কমেন্ট থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা মতামত দেবে। তোমাদের মতামত, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের মোটিভেট করে। ঠিক আছে, তো কোয়ালিটি কন্টেন্ট তোমাদের কেমন লাগছে সেটিও তোমরা অবশ্যই জানাবে। এখানে বলে রাখি, এই যে কয়েকটি নাম, যে 5-6টি নাম তোমাদের বলে রাখি, সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এম.এন. রাওয়াত, মানবেন্দ্রনাথ রায়, এইচ.সি. মুখার্জি, হরেন্দ্রকৃষ্ণ মুখার্জি, ভি.টি. কৃষ্ণামাচারী। এই নামগুলো নিয়ে তোমাদের কনফিউজ আর থাকবে না এই ক্লাসটি করার পর। ঠিক আছে, কে প্রথম, কে শেষ, কে দ্বিতীয়, কে কখন সভাপতি, কে সহ সভাপতি, আশা করি কোনো ব্যাপার নেই। এগুলো তোমরা আরেকবার করে পরে যদি রিভাইজ করে নিতে পারো বা খাতা কলমে প্রশ্ন উত্তর করে নিতে পারো, দেখে যখন হোক, আজ বা কাল খাতায় লিখে রাখবে, এগুলো তোমাদের অ্যাসেড হয়ে থাকবে তোমাদের, এটুকু বলতে পারি।
তো প্রত্যেকে তোমরা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। পরের দিন 8:30 নাগাদ আমাদের লাইভ ক্লাস হয়ে যাবে, তোমরা সকলে উপস্থিত থাকবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অন্যান্য ভিডিও এর মধ্যে আসতে পারে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।